তুমি আমার আব্বু নও। আমার সৎ ছেলে আমার 5 বছরের ছোট ছেলেটার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠেছিল। তার কথা শুনে বিকেলেই আমি তার বিলাসী জীবনের সব খরচ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। ড্রয়িং রুমের মেঝেতে তখন রোবট খেলনাটা ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। আমার ছোট্ট ছেলে রাফসান মেঝেতে বসে এত জোরে কাঁদছিল যে ওর শ্বাস আটকে যাচ্ছিল। আর ওর সামনে দাঁড়িয়েছিল 14 বছরের আরিয়ান। আমি ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কাজটা কেন করলে আরিয়ান? সে নির্বিকারভাবে কাজ ঝাঁকিয়ে বলল, কারণ ও অনেক দেখনদারি করছিল। রাফসান প্রতি রাতে এই খেলনাটা বুকে জড়িয়ে ঘুমাতো। ওটা শুধু একটা যন্ত্র ছিল না, ছিল ওর জ্যান্ত বন্ধু। ধানমন্ডির এই ফ্ল্যাটে আমাদের পরিবারকে সবাই একটা আদর্শ সুখী পরিবার বলেই জানত। আমি জাবেদ আহমেদ, আমার স্ত্রী ফারিহা, ফারিহার আগের সংসারের 2 সন্তান আরিয়ান আর মালিহা, আর আমাদের নিজেদের ছোট ছেলে রাফসান। বাইরে থেকে আমাদের নিখুঁত এক পরিবার মনে হলেও ভেতরে ভেতরে আমি বছরের পর বছর ধরে তীব্র অপমান গিলে যাচ্ছিলাম। আমি কখনো আরিয়ানকে জোর করিনি আমাকে আব্বু ডাকার জন্য। আমি শুধু নিজের দায়িত্ব পালন করে গেছি। নামি ইংলিশ মিডিয়াম স্কুলের ফি, কোচিংয়ের খরচ, মোবাইল বিল, হাই স্পিড ওয়াইফাই, ব্র্যান্ডের জুতো, প্লে স্টেশন সব আমি দিয়েছি। যখন ওদের নিজের বাবার ফয়সাল মাসের পর মাস দায়িত্ব এড়াতো, লতা ডাইনিং টেবিলে বসে কাঁদত, আমি নিজে সব বিল মিটিয়ে দিতাম। তবুও আরিয়ান যখনই ওর নিজের বাবার ওখান থেকে ফিরত, আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমি চোর। কথায় কথায় বলতো, আমার আব্বু বলে তোমার মতো মানুষরা টাকা ছিটিয়ে অন্যের সম্মান কিনতে চাও। আমি চুপ করে সব সহ্য করেছি, শুধু ফারিহা আর ঘরের শান্তির জন্য। কিন্তু আজ যখন রাফসান মেঝেতে বসে ভাঙার রোবটের হাতটা বুকে চেপে ধরে কাঁদছিল, তখন আমার ধৈর্য ভেঙে গেল। আমি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বললাম, তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও। ও উল্টো এক বুক অহংকার নিয়ে বলল, ও আমার ভাই না, ওর কাছে আমি ক্ষমা চাইব না। আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করে বললাম, আমি শেষবার বলছি আরিয়ান, সরি বলো। আরিয়ান বিকৃতভাবে হেসে আরেকটা টুকরো লাথি মেরে সোফার নিচে ঢুকিয়ে দিল। না হলে কি করবেন আপনি? আমি নিচু গলায় ডাকলাম, আরিয়ান। ও আচমকা সামনে এগিয়ে এসে আমার বুকের ওপর আঙ্গুল তুলে চিৎকার করে উঠল, তুমি আমার আব্বু নও, তুমি শুধু সেই লোক যাকে আমার আম্মু বিয়ে করতে বাধ্য হয়েছে, কারণ তখন আমাদের টাকার দরকার ছিল। আমার নিজের আব্বু আমাকে সব সত্যি বলে দিয়েছে। তোমার নোংরা টাকা তোমার কাছে রাখো। পুরো ড্রয়িং রুমটা নিস্তব্ধ হয়ে গেল। মালিহা করিডোরের কোনায় এসে দাঁড়িয়েছিল ভয়ে ফ্যাকাশে মুখে। রাফসান আমার দিকে করুণ চোখে তাকালো। আমি আর একটা কথাও বাড়ালাম না। ধীর পায়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে ল্যাপটপটা খুললাম। ওর জীবনের সাথে যুক্ত প্রতিটা ডিজিটাল অ্যাকাউন্টে একে একে ওর ফোন প্ল্যান, গেমিং সাবস্ক্রিপশন, অনলাইন কোচিং অ্যাপ, স্কুলের এসি বাসের ফি আর হাত খরচের অ্যাকাউন্ট টাকা দেওয়া বন্ধ করে দিলাম। আরিয়ানের মুখের হাসি মিলিয়ে গেল। ও ঘাবড়ে গিয়ে বলল, আপনি কি করছেন এগুলো? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমি তোমার ইচ্ছাকে শ্রদ্ধা জানাচ্ছি আরিয়ান। আমি মাউসের প্রথম ক্যান্সেল বাটনে ক্লিক করলাম, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। একে একে ওর বিলাসী জীবনের প্রতিটা লাইফলাইন আমি ডিজিটাল স্ক্রিন থেকে মুছে দিলাম। ঠিক তখনই সদর দরজা খুলে ফারিহা 2 হাতে বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢুকল। রাফসানকে কাঁদতে দেখে ও যখন জিজ্ঞেস করতে যাবে কি হয়েছে, তখন আরিয়ান ড্রয়িং রুমের মাঝখানে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। ফারিহা কিছু বলার আগে ঠিক সেই মুহূর্তে আমার হাতের ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা সম্পূর্ণ অচেনা নম্বর থেকে আসা মেসেজ। এখনই ওকে পুরোপুরি বন্ধ করে দিও না জাবেদ। তার আগে তোমার প্রিয় স্ত্রী ফারিহাকে গিয়ে জিজ্ঞেস করো সে এতদিন তোমার কাছ থেকে ঠিক কোন সত্যটা লুকিয়ে রেখেছে। মেসেজটা স্ক্রিনে ভেসে ওঠার পর ড্রয়িং রুমের থমথমে বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। অচেনা নম্বরের এই কয়েকটা শব্দ আমার মাথার ভেতর হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে তখন আরিয়ানের বাতিল হয়ে যাওয়া
সাবস্ক্রিপশনগুলোর কনফার্মড নোটিফিকেশন জ্বলজ্বল করছে, কিন্তু আমার চোখ আটকে ছিল ফোনের ডিসপ্লেতে। ফারিহা আমার কাছ থেকে সত্য লুকিয়ে রেখেছে। কিসের সত্য? কি হয়েছে জাবেদ? রাফসানিভাবে কাঁদছে কেন? আর আরিয়ান, তোমার মুখ এমন ফ্যাকাশে হয়ে আছে কেন বাবা? ফারিহা হাতের বাজারের ব্যাগগুলো ডাইনিং টেবিলে রাখতে রাখতে তাড়া ভরা গলায় জিজ্ঞেস করলো। আমি ফোনটা পকেটে পুরে ল্যাপটপটা বন্ধ করলাম। নিজের ভেতরের ঝড়টাকে বাইরে প্রকাশ না হতে দিয়ে শান্ত গলায় বললাম, তোমার গুণধন ছেলেকে জিজ্ঞেস করো ফারিহা। আজও নিজের সীমা শুধু পার করেনি, ভেঙে গুড়িয়ে দিয়েছে। আরিয়ান এতক্ষণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলেও তার মায়ের উপস্থিতি তাকে যেন নতুন সাহস জোগাল। সে ফারিহার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আম্মু, দেখো তোমার স্বামী কি করেছে। আমার স্কুলের বাস, কোচিং অ্যাপ, ফোন, হাত খরচ সব 1 মিনিটে বন্ধ করে দিয়েছে। সে ভাবে টাকা আছে বলে আমাদের যা ইচ্ছা তাই করতে পারে। ফারিহা চমকে উঠে আমার দিকে তাকালো। তার চোখ একাধারে বিস্ময় আর চাপা অসন্তোষ। জাবেদ, এটা কেমন আচরণ? আরিয়ান ছোট মানুষ, কোনো ভুল করলে শাসন করবে, তাই বলে ওর পড়াশোনা আর নিত্যদিনের জিনিস এভাবে বন্ধ করে দেবে? লতার থরি ফারিহার মুখে এই কথা শুনে আমার ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। বছরের পর বছর ধরে আমি এই পরিবারটার পেছনে নিজের উপার্জনের সিংহভাগ ঢেলে দিয়েছি। বিনিময়ে আজ আমিও পর হয়ে গেলাম এক নিমিষে। আমি রাফসানকে কোলে তুলে নিলাম। ও তখনও আমার বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। সোফার নিচ থেকে রোবটের ভাঙা পাটা বের করে ফারিহার সামনে ধরলাম। তোমার এই ছোট মানুষ ছেলেটা আজ রাফসানের সবচেয়ে প্রিয় খেলনাটা শুধু ভাঙিনি, সেটাকে লাথি মেরে সোফার নিচে ঢুকিয়েছে। আর যখন আমি ওকে ক্ষমা চাইতে বললাম, তখনও বুক চিতিয়ে আমাকে বলেছে আমি নাকি ওর আব্বু নই, আমি শুধু লোভী একটা লোক যাকে তুমি টাকার জন্য বিয়ে করেছ। আমার কথাগুলো শুনে ফারিহার মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে আরিয়ানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আরিয়ান, তুমি জাবেদকে এই কথা বলেছ? আঙ্কেল কেন বলছো আম্মু? আব্বু তো ঠিকই বলেছে, তুমি টাকার জন্য ওনাকে বিয়ে করেছ। আরিয়ান অবাধ্যের মতো জবাব দিল। ফারিহা আরিয়ানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিতেই পারত, কিন্তু সে তা করল না। সে আরিয়ানের হাত ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল, তুমি রুমে চলো, তোমার সাথে পরে কথা বলছি। যাওয়ার আগে ফারিহা আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, জাবেদ, ও তো বাচ্চার মতো কথা বলেছে, ফয়সাল ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে। তুমি প্লিজ অ্যাকাউন্টগুলো আবার চালু করে দাও, এভাবে তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। সে রাফসানকে সান্ত্বনা দেওয়ার একটাও চেষ্টা করল না। ভাঙ্গা খেলনাটার দিকে ফিরেও তাকালো না। তার সমস্ত চিন্তা শুধু আরিয়ানকে নিয়ে। তখনই আমার পকেটের ফোনটা আবার কেঁপে উঠল। সেই একই অচেনা নম্বর থেকে দ্বিতীয় মেসেজ। দেখলি তো, নিজের ছেলের অন্যায় ঢাকা দিতে সে কতটা মরিয়া। এবার ফারিহার আলমারির ভেতরের লকারটা একটু চেক করো জাবেদ, সেখানে একটা ডায়েরি আর কিছু ব্যাংক স্টেটমেন্ট আছে। ফয়সাল মাসের পর মাস টাকা দেয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা। মেসেজটা পড়া মাত্রই আমার পায়ের নিচ থেকে মেঝেটা যেন সরে গেল। ফয়সাল টাকা দেয়নি, সেটা মিথ্যা? তাহলে প্রতি মাসে ফারিহা যে আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিত ফয়সালের অজুহাত দেখিয়ে, সেই টাকাগুলো কোথায় গেল? ফারিহা কি তবে ফয়সালের সাথে মিলে আমাকে ধোঁকা দিচ্ছে? আমি রাফসানকে ওর ঘরে নিয়ে গিয়ে চোখের পানি মুছে দিলাম। ওকে আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে আমার নিজের ভেতরটা অপমানের আগুনে পড়ছিল। রাত তখন 11টা। পুরো বাড়ি নিস্তব্ধ। ফারিহা আরিয়ান আর মালিহাকে খাইয়ে নিজের ঘরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি ড্রয়িং রুমের অন্ধকারে বসেছিলাম। এবার সময় এসেছে সত্যটা জানার। আমি ধীর পায়ে আমাদের বেডরুমে ঢুকলাম। ফারিহা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি সাবধানে ওর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লকারের চাবিটা নিলাম। আলমারিটা খুলে লকারটা খুলতেই আমার হাত কাঁপছিল। ভেতরের ফারিহার কিছু গয়নার পাশাপাশি একটা নীল রঙের ডায়েরি
আর একটা ফাইলের তারা দেখতে পেলাম। ফাইলটা খুলতেই আমার চোখ কপালে উঠল। ওগুলো একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। অ্যাকাউন্টটা কার কার নামে জানেন? ফারিহা আহমেদ এবং ফয়সাল চৌধুরী। গত 2 বছর ধরে প্রতি মাসে সেই অ্যাকাউন্টে ফয়সালের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা জমা হয়েছে। অথচ ফারিহা প্রতিবার আমার সামনে এসে কেঁদেছে যে ফয়সাল 1 টাকাও দিচ্ছে না। আর আমি বোকার মতো নিজের পকেট থেকে আরিয়ান আর মালিহার সব খরচ জুগিয়েছি। আমি কাঁপতে কাঁপতে নীল ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় ফারিহার হাতে লেখায় লেখা, জাভেদের টাকা দিয়ে আরিয়ান আর মালিহার ভবিষ্যৎ গড়ে দেব, আর ফয়সালের দেওয়া টাকাটা জমিয়ে রাখব আমাদের পূর্ণ মিলনের জন্য। জাভেদ তো শুধু একটা মাধ্যম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি যার জন্য নিজের জীবন, নিজের শান্তি বিলিয়ে দিলাম, সে আমারই ঘরে বসে আমার পিঠে এত বড় ছুরি মারছিল। ঠিক তখনই ঘরের বাতিটা জ্বলে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে ফারিহা। আমার হাতে ডায়েরি আর ব্যাংক স্টেটমেন্ট দেখে ওর মুখটা ভয়ে নীল হয়ে গেল। ফারিহার মুখের সমস্ত রক্ত যেন এক মুহূর্তেই শুষে নিয়েছে কেউ। যে ডায়েরি আর ব্যাংক স্টেটমেন্ট সে এতকাল আমার চোখের আড়ালে আগলে রেখেছিল, তা এখন আমার হাতের মুঠোয়। ঘরে জ্বলতে থাকা এলইডি লাইটের কড়া আলোয় ফারিহার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখলাম। সে আমতা আমতা করে ঘরের ভেতরে 2 পা এগিয়ে এলো। কাপা গলায় বলল, জাবেদ, তুমি ভুল বুঝছো। যেভাবে ভাবছো ব্যাপারটা আসলে তা নয়। ওটা ওটা অনেক পুরনো ডায়েরি। ভুল বুঝছি? আমার কণ্ঠস্বরে রাগ ছিল না, ছিল এক তীব্র হিমশীতল ঘৃণা। আমি ব্যাংক স্টেটমেন্টের কাগজগুলো ওর মুখের সামনে মেলে ধরলাম। গত মাসের 25 তারিখেও এই জয়েন্ট অ্যাকাউন্টে ফয়সালের কাছ থেকে 1.5 লাখ টাকা জমা হয়েছে। আর তার ঠিক 2 দিন পর 27 তারিখে তুমি ডাইনিং টেবিলে বসে আমার সামনে চোখের পানি ফেলেছ যে আরিয়ানের লেভেলের কোচিংয়ের টাকার জন্য ফয়সাল ফোন ধরছে না। এটাও কি আমার ভুল ফারিহা? ফারিহা চুপ করে রইল। ওর চুরির হাত একদম হাতে নাতে ধরা পড়ে গেছে। যে ডায়েরির পাতায় সে আমাকে কেবলই একটা মাধ্যম বা টাকা বানানোর মেশিন হিসেবে উল্লেখ করেছে, সেটার কোনো অজুহাত আর ওর কাছে ছিল না। আমি ডায়েরিটা ঢপ করে বিছানার উপর ছুঁড়ে ফেললাম। আমি তো কোনোদিন ফয়সালের খোঁজ নিতে যাইনি। ও ভালো আছে না মরে গেছে তা জানার আগ্রহ আমার ছিল না। আমি শুধু ভালোবেসেছিলাম তোমাকে, আর নিজের সন্তান মনে করে আগলে রেখেছিলাম আরিয়ানকে আর মালিহাকে। অথচ তোমরা দুজনে মিলে আমার ঘরে বসে ফয়সালের সাথে পুনর্মিলনের ছক কষছ। আমার টাকায় সন্তানদের ভবিষ্যৎ বানাবে আর নিজের প্রাক্তন স্বামীর টাকা জমিয়ে রাখবে। ফারিহা এবার আচমকা আমার পা জড়িয়ে ধরতে গেল। ফুপিয়ে কেঁদে উঠে বলল, আল্লাহর দোহাই জাবেদ, এত জোরে বলো না, বাচ্চারা জেগে যাবে। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু ফয়সালের কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা এখন আমার নেই। ওটা আমি আবেগের বশে লিখেছিলাম। ফয়সাল আমাকে হুমকি দিত, তাই ওর সাথে অ্যাকাউন্ট সচল রাখতে হয়েছে। আমি এক ঝটকায় নিজেকে ওর থেকে সরিয়ে নিলাম। এই কান্নার পিছনে কোনো অপরাধ বোধ নেই, আছে কেবল নিজের বিলাসী জীবন হারানোর ভয়। আর একটা মিথ্যাও তোমার মুখে আমি শুনতে চাই না। আমি পকেট থেকে ফোনটা বের করলাম। সেই রহস্যময় অচেনা নম্বরটার দিকে তাকালাম। এই লোকটাকে যে ফারিহার লকারের খবর পর্যন্ত রাখে। আমি ওই নম্বরে একটা কল দিলাম। ড্রয়িং রুমের দিক থেকে একটা চেনা রিংটোন বেজে উঠল। ফারিহা আর আমি দুজনেই চমকে উঠলাম। ফোনটা হাতে নিয়ে ধীর পায়ে করিডোর দিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলাম। সোফার ওপর একটা ফোন ভাইব্রেট করছে, আর সোফার পাশে অন্ধকারে দাঁড়িয়ে আছে মালিহা, আমার সৎ মেয়ে মালিহা, যে এই বাড়িতে সবসময় চুপচাপ থাকত। ভাই আরিয়ানের মতো কখনো অবাধ্যতা দেখাতো না। সে তার নিজের হাতের ফোনটা কেটে দিল, আর সাথে সাথে আমার ফোনের রিংটোনও বন্ধ হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। মালিহা, তুমি? এই মেসেজগুলো তুমি পাঠাচ্ছিলে?
মালিহা অন্ধকারের মধ্য থেকে আলোর নিচে এগিয়ে এলো। ওর চোখে কোনো ভয় ছিল না, বরং এক ধরনের স্বস্তি ছিল। ও ফারিহার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মেসেজগুলো আমিই পাঠিয়েছি। আমি আর পারছিলাম না এই পাপের অংশীদার হতে। ফারিহা চিৎকার করে উঠল, মালিহা, তুই নিজের মায়ের সাথে এই বেইমানি করলি? তোর জন্য এত কিছু করছি, আমি আর ফয়সাল। আমাদের জন্য করছো না আম্মু? তোমরা আঙ্কেলকে ঠকাচ্ছ। মালিহার গলা কাঁপছিল, কিন্তু ও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছোটবেলা থেকে দেখে আসছি আব্বু আমাদের কোনো খোঁজ নেয় না, কিন্তু যখনই তুমি জাবেদ আঙ্কেলকে বিয়ে করলে, আব্বু তোমার সাথে যোগাযোগ শুরু করলো। তোমরা আঙ্কেলের সরলতার সুযোগ নিয়েছ। আরিয়ানকে তোমরা মাথায় তুলেছ, ওকে আঙ্কেলের বিরুদ্ধে বিষিয়ে দিয়েছ। কিন্তু জাবেদ আঙ্কেল আমাদের কখনো নিজের সন্তানের চেয়ে কম কিছু দেয়নি। আজ আরিয়ান যখন ছোট ভাইটার খেলনা ভেঙে আঙ্কেলকে অপমান করলো, তখন আমার মনে হলো আর চুপ থাকা পাপ। মালিহা আমার দিকে তাকালো, ওর চোখ দিয়ে পানি পড়ছে। আঙ্কেল, আমি দুঃখিত। আমি অনেকদিন আগেই আপনাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু আম্মুর ভয়ে পারিনি। আমার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। এ বাড়িতে সবাই বেইমান নয়, অন্তত মালিহা নামের মেয়েটা আমার দেওয়া ভালোবাসার মূল্য দিতে পেরেছে। ফারিহা তখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওর এতদিনের সাজানো সব চাল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমি ফারিহার দিকে তাকালাম। আমার মন এখন একদম শান্ত, কোনো রাগ নেই। আমি বললাম, আজ রাতটা এ বাড়িতে তোমাদের শেষ রাত ফারিহা। কাল সকালে তুমি আরিয়ানকে নিয়ে এই ঘর থেকে বের হয়ে যাবে। ফয়সালের জমানো টাকা দিয়ে তোমরা যেখানে ইচ্ছা যাও, আমার কিছু যায় আসে না। ফারিহা কেঁদে উঠে বলল, জাবেদ, তুমি আমায় ডিভোর্স দেবে? লোকসমাজে আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। মুখ দেখানোর চিন্তা তোমার আগেই করা উচিত ছিল। আমি মালিহার দিকে তাকালাম। মালিহা, তুমি যদি এই বাড়িতে আমার নিজের মেয়ের মতো থাকতে চাও, তোমার অধিকার সারা জীবন থাকবে। আর যদি তোমার আম্মুর সাথে যেতে চাও, আমি জোর করব না। মালিহা এক মুহূর্ত দ্বিধা না করে আমার পাশে এসে দাঁড়ালো। আমি আপনার কাছেই থাকবো আঙ্কেল। যে মা বাবা বেইমানি শেখায়, আমি তাদের সাথে থাকতে চাই না। ফারিহা ফ্যালফ্যাল করে মেয়ের দিকে তাকিয়ে রইল। আমি রাফসানের ঘরের দিকে পা বাড়ালাম। কাল সকালে এক নতুন সূর্য উঠবে। ফারিহা আর আরিয়ানের বিদায়ের সাথে সাথে এ ঘরের অদৃশ্য দেয়ালগুলো চিরতরে ভেঙে যাবে। কিন্তু ফয়সাল আর ফারিহা কি এত সহজে আমার জীবন থেকে সরে যাবে, নাকি এর পেছনে আরো বড় কোনো ঝড় অপেক্ষা করছে? সেই রাতের বাকিটা সময় আমার চোখের পাতা এক করার সুযোগ হয়নি। একদিকে ফারিহার ঘরের ভেতর থেকে আসা চাপা কান্নার আওয়াজ, অন্যদিকে নিজের বুকের ভেতর বছরের পর বছর ধরে পুষে রাখা বিশ্বাসের অপমৃত্যু। তবে অদ্ভুত ব্যাপার হলো, মনটা আজ ভীষণ হালকা লাগছিল। কুয়াশায় কেটে গেলে যেমন চারপাশ পরিষ্কার দেখায়, আমার জীবনটাও আজ ঠিক তেমনই স্পষ্ট। সকাল 7টা। ফারিহা আর আরিয়ান দুটো ট্রলি ব্যাগ নিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আরিয়ানের চোখের সেই অহংকার ধুলোয় মিশে গেছে। ওর মুখটা এখন ভয়ে আর লজ্জায় কোঁচকে ছোট হয়ে আছে। ফারিহা শেষবারের মতো আমার দিকে তাকালো, ওর চোখে জল। হয়তো ভেবেছিল আমি শেষ মুহূর্তে এসে কোনো নাটকীয়তায় ওকে আটকে দেব, কিন্তু আমি কেবল সোফায় বসে শান্তভাবে কফির মগে চুমুক দিলাম। জাবেদ, সত্যি কি আমাদের সব শেষ? ফারিহার গলা কাঁপছিল। আমি ওর দিকে না তাকিয়েই বললাম, যা কোনোদিন শুরুই হয়নি তা শেষ হওয়ার আফসোস করে লাভ নেই ফারিহা। আমার আইনজীবী আজ দুপুরের মধ্যেই তোমার কাছে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে। পারস্পরিক সম্মতিতে সই করে দিলেই ঝামেলা চুকে যাবে। আরিয়ান এবার মাথা নিচু করে ভাঙ্গা গলায় বলল, আমাকে মাফ করে দেন আঙ্কেল। আমি ওর দিকে তাকালাম। আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি আরিয়ান, কারণ তোমার এই আচরণের পেছনে তোমার কোনো দোষ নেই। দোষ তোমার শিক্ষার। যাও, তোমার নিজের বাবার কাছে গিয়ে এবার স্বাধীনভাবে বাঁচো। ওরা আর কোনো কথা না বাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। লিফটের দরজাটা বন্ধ হওয়ার শব্দ হতেই
মনে হলো আমার কাঁধ থেকে বড় মস্ত বড় একটা পাথরের বোঝা নেমে গেল। ঠিক 1 ঘন্টা পর ফ্ল্যাটের কলিং বেলটা আবার বেজে উঠল। মালিহা দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমার চল শক্ত হয়ে গেল। ফয়সাল চৌধুরী, ফারিহার প্রাক্তন স্বামী। চোখে দামি সানগ্লাস, পরনে পোলো শার্ট, মুখে একটা ধূর্ত বিজয়ের হাসি নিয়ে সে সোজা ড্রয়িং রুমে ঢুকে এলো। আরে জাবেদ সাহেব, গুড মর্নিং। ফয়সাল বেশ আয়েশ করে সোফায় গিয়ে বসল। শুনলাম ফারিহা আর আরিয়ানকে নাকি এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কাজটা কি ঠিক হলো? আমি কফির মগটা টেবিলে রাখলাম। আমার ঘর থেকে কাকে বের করব আর কাকে রাখবো তা নিয়ে বাইরের কোনো মানুষের দালালি আমার পছন্দ না ফয়সাল সাহেব। ফয়সাল হাহা করে হেসে উঠল। বাইরের মানুষ? আপনি হয়তো ভুলে যাচ্ছেন জাবেদ সাহেব, ফারিহা আপনার আইনের স্ত্রী হতে পারে, কিন্তু মনে প্রাণে সবসময় আমারই ছিল। আর আরিয়ান তো আমার নিজের রক্ত। আপনার টাকা দিয়ে আমার সন্তানদের রাজকীয় ভবিষ্যৎ বানানোর যে চালটা ফারিহা খেলেছিল সেটা আসলেই চমৎকার ছিল, তাই না? সে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর ছুঁড়ে দিল। তবে আপনি ফারিয়াকে তাড়িয়ে ভালোই করেছেন। এখন আমাদের এক হতে আর কোনো বাধা রইল না। কিন্তু সমস্যা হলো, ফারিহার কাবিনের টাকা তো ফারিহা পেতে পারে, তাই না? তাই ভাবলাম আপনার এই ধানমন্ডির ফ্ল্যাটটার অর্ধেক দাবি আমরা করতেই পারি। ফয়সালের এই নোংরা লোভ আমাকে একটু অবাক করেনি। আমি শুধু ঘাড় ঘুরিয়ে মালিহার দিকে তাকালাম। মালিহা ডাইনিং টেবিলের কোণ থেকে এগিয়ে এসে ফয়সালের সামনে দাঁড়ালো। ওর হাতে তখন আমার সেই ল্যাপটপটা খোলা। মালিহা, তুই এখানে কি করছিস? ব্যাগ গোছা, আমরা চলে যাচ্ছি। ফয়সাল কড়া গলায় বলল। মালিহা ওর বাবার দিকে তাকিয়ে এক অদ্ভুত তাচ্ছিলের হাসি হাসল। কোথায় যাব আব্বু? তোমার সেই নতুন ফ্ল্যাটে, যেটা মা আর তুমি জাবেদ আঙ্কেলের টেক্সটাইল ব্যবসার ফাইল চুরি করে অন্য কোম্পানিকে বিক্রি করে পাওয়া টাকা দিয়ে কিনেছ। ফয়সালের মুখের হাসি 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। সে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠল। কিসের উল্টাপাল্টা বকছিস তুই? আমি এবার ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে নিলাম। স্ক্রিনে ফয়সালের সাথে ফারিহার গত 1 বছরের ইমেইল এবং চ্যাটের সমস্ত বেকআপ খোলা। ফয়সাল সাহেব, আপনি কি ভেবেছিলেন আপনার চালটা আমি ধরতে পারিনি? আমি শান্ত গলায় বললাম, আমার অফিসের কোন ফাইলটা কখন মিসিং হতো সেটার হিসেব আমার আইটি টিম অনেক আগেই বের করেছিল। ফারিহা মাঝে মধ্যে আমার অফিসে গিয়ে আমার জন্য ওই তথ্যগুলো সরাতো। আপনি ভেবেছিলেন ফারিহাকে দিয়ে আমার টাকা আর ব্যবসা দুটোই ধ্বংস করে দেবেন? আমি টেবিলের উপর একটা পেন ড্রাইভ রাখলাম। এই ড্রাইভে আপনার সেই কর ফাঁকি, অবৈধভাবে ব্যবসার ডেটা চুরি এবং ফারিহার সাথে মিলিয়ে আমাকে ব্ল্যাকমেল করার সমস্ত অডিও ও ভিডিও প্রমাণ আছে। আপনি ফ্ল্যাটের অর্ধেক দূর, আগামী কয়েক বছর জেলখানার অর্ধেকটাও বরাদ্দ পাবেন কি না তা নিয়ে চিন্তা করুন। আমার লিগ্যাল টিম অলরেডি ডিবি অফিসে কমপ্লেন ফাইল করে দিয়েছে। ফয়সালের কপাল বেয়ে এবার টপটপ করে ঘাম ঝরতে লাগলো। সে ফ্যাকাশে মুখে কাগজের টুকরোটা টেবিল থেকে তুলে নিল। জাবেদ সাহেব, আপনি আপনি তো অনেক বড় মনের মানুষ। আপনি নিশ্চয়ই এতটা নিষ্ঠুর হবেন না। নিষ্ঠুরতা আমি আপনার আর ফারিহার কাছ থেকে শিখেছি। আমি দরজার দিকে আঙ্গুল তুললাম। নিজের ভালো চাইলে ফারিহা আর আরিয়ানের হাত ধরে এই দেশ ছেড়ে চলে যান। এরপর যদি কখনো আপনাকে বা ফারিয়াকে আমার বা আমার সন্তানদের আশেপাশে দেখি, তবে আইনের শেষ দেখিয়ে আমি ছাড়ব। ফয়সাল আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। প্রায় দৌড়ানোর ভঙ্গিতে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। বেলা 12টা। ড্রয়িং রুমের মাঝখানে এখন আর কোনো অশান্তি নেই। আমার ছোট ছেলে রাফসান এতক্ষণে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে এলো। ও সোফার নিচে তাকালো, যেখানে ওর ভাঙা রোবটটা কাল পড়েছিল, কিন্তু সেখানে এখন একটা নতুন আরও সুন্দর একটা ড্রোন খেলনা রাখা। মালিহার রাফসানকে কোলে তুলে নিয়ে বলল, দেখো রাফু, তোমার জন্য জাবেদ আঙ্কেল, থুরি, তোমার আব্বু কি এনেছে।
রাফসান খুশিতে মালিহাকে জড়িয়ে ধরল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ আব্বু। মালিহা আপু, চলো আমরা ওটা বারান্দায় গিয়ে ওড়াই। মালিহা রাফসানের হাত ধরে হাসি মুখে বারান্দার দিকে চলে গেল। ওদের হাসির শব্দে পুরো বাড়িটা মুখরিত হয়ে উঠল। আমি জানালার বাইরে নীল আকাশের দিকে তাকালাম। যে রক্ত কখনো আমার ছিল না, সেই মালিহা আজ আমার পাশে দাঁড়িয়ে বেইমানের বিরুদ্ধে লড়াই করেছে। আর যাদের আমি নিজের ভেবেছিলাম, তারা ছিল শুধু স্বার্থের পুতুল। সম্পর্কের আসল ভিত্তি রক্তের বাঁধনে নয়, থাকে বিশ্বাস আর সম্মানের দেওয়ালে। আজ আমার ঘরের সেই বিষাক্ত অদৃশ্য দেয়ালগুলো চিরতরে ভেঙে গেছে। এখন সেখানে শুধুই এক টুকরো শান্তি আর আমার দুটো সত্যিকারের সন্তান। সমাপ্ত।